হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মাছ খাদক ভয়ঙ্কর পিশাচের গল্প। এই গল্পটা ছিল বহু বছর পুরনো, বলতে 1956 শতকের কাছাকাছি, যখন গ্রামগঞ্জে কোনো বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না। প্রত্যেক বাড়িতে লণ্ঠন এবং কেরোসিনের বাতি দিয়ে চারপাশ আলোকিত হতো। তখনকার দিনে গ্রামগঞ্জে ভূতের গল্প বেশ শোনা যেত। তখনকার সময় একটি গল্প, যেটা আমার বন্ধু রাহুলের কাছ থেকে আমি শুনেছিলাম, সেটা আজকে তোমাদের বলবো। সময়টা ছিল বর্ষাকালের মাঝামাঝি। গ্রামগঞ্জে পুকুর, মাঠঘাট সব হাঁটুখানিক জল হয়ে এসেছে। পাড়ার ছেলেরা রাতের বেলায় টর্চ লাইট নিয়ে মাছ ধরতে যেত। তাই দেখে আমি আর রাহুল ভাবলাম আজ রাতে আমরাও মাছ ধরতে যাব। আমার ছোটবেলা থেকেই মাছ ধরতে বেশ দারুণ লাগতো। তার থেকেও বড় ব্যাপার হলো, রাতের বেলায় হাতে টর্চ লাইট নিয়ে মাছ ধরতে বেশ দারুণ মজাই হতো। অনেক সময় মাছ বর্ষার আঘাত থেকে পালিয়েও যেত, কিন্তু মাছ বর্ষায় গাঁথলে বেশ আনন্দই হতো। তোমাদের বলা হলো না যে বর্ষা হলো মাছ ধরার একটি অস্ত্র, যেটি একটি বাঁশের সামনে তীক্ষ্ণ লোহার সরু রড থাকতো। সন্ধ্যাবেলায় সব উপকরণ প্রস্তুত করে নিলাম রাতে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে। বাড়িতে খাবার খেয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে। তখন রাত বাজে 7:30টার কাছাকাছি। তোমরা বুঝতেই পারছো, গ্রামগঞ্জে 7:30টা মানে ভালোই রাত। আমাদের গ্রাম থেকে মিনিট 15 পরেই একটি নদী ছিল, তাই নদীর দিকে রওনা দিলাম। যাবার সময় রাস্তায় কোনো মানুষের দেখা পেলাম না। নদীর কাছাকাছি পৌঁছেই দেখা গেল আমাদের থেকে বেশ দূরে টর্চ লাইট নিয়ে নদীর পাড়ে সবাই মাছ ধরছে। আমরাও দেরি না করে আমাদের মাছ ধরার উপকরণগুলি বের করে নিলাম। আমি আর রাহুল জলে নেমে বুঝতে পারলাম অন্য দিনের থেকে আজকে নদীর ভিতরে মাছের পরিমাণ একটু বেশি বোঝা যায়। কিন্তু অবাক হওয়ার ব্যাপার, প্রায় 1 ঘন্টা ধরে আমরা মাছ ধরছি, কিন্তু কোনো মাছ আমাদের বর্ষায় গাচ্ছে না। আমি রাহুলকে বললাম, চল, অনেক দূর চলে এসেছি মাছ ধরতে ধরতে, এইবার একটু কিনারার দিকে যাই। বলতে না বলতেই রাহুল একটি বড় মাগুর মাছ পেল। মাগুর মাছটি প্রায় 1.5 কিলো মতো হবে। তারপর আমি আর রাহুল দুজনেই অনেক মাছ পেলাম। রাহুল আর আমি পাশাপাশি মাছ ধরছিলাম। হঠাৎ রাহুল আমাকে বলল, আমার ঘাড়ে কে হাত রেখেছে। আমি চমকে ওর চারপাশে তাকালাম, দেখলাম কেউ নেই। রাহুল আর আমার এতক্ষণে মাছ ধরার নেশাটা অল্প কেটেছে। দুজনেই জ্যোৎস্নার আলোতে চারপাশ দেখে একটু ভয় পেলাম, কারণ আমরা মাছ ধরার নেশাতে গ্রামের থেকে অনেক দূরে নদীর ধারের শ্মশানের পাশে পৌঁছে গেছি। দুজনেই বুকে ভয় নিয়ে চারপাশ ভালোভাবে দেখে বুঝতে পারলাম দূর দূরান্ত অবধি মানুষের কোনো অস্তিত্ব নেই। আমি তাড়াতাড়ি করে নদীর পাড়ে উঠলাম, আর উঠে দেখি রাহুল নদীর জলে দাঁড়িয়ে আছে। ওর পিছনে জলের উপরে অলৌকিকভাবে ভাসছে এক পিশাচ। কি ভয়ঙ্কর দেখতে! চুলগুলো এলোমেলো, পুরো মুখ ঢেকে রয়েছে, তার ফাঁক থেকে টকটকে লাল চোখ দেখা যাচ্ছে। পরনে সাদা শাড়ি পা অবধি, চাঁদের আলোতে স্পষ্টভাবে সবকিছু বোঝা যাচ্ছে। আমি চিৎকার করে বললাম, রাহুল, জল থেকে বেরিয়ে আয়। রাহুল এটা শোনা মাত্রই আমার দিকে দৌড়ে এলো। ভয়ের কণ্ঠে ও আমাকে বলল, কৌশিক, আমি তোর সাথে নদীর থেকে বেরোতে চেয়েছিলাম, কিন্তু আমাকে পিছন থেকে কে যেন ধরে রেখেছিল, তাই আমি জল থেকে উঠতে পারিনি। আমরা দুজনেই বললাম, এখানে থাকাটা ভালো হবে না, চল বাড়ির দিকে যাই। বাড়ির দিকে এক পা ফেলতেই আমরা দুজনে শুনতে পারলাম জলের উপরে কেউ যদি হেঁটে যায় সেরকম আওয়াজ। আওয়াজটা দূর থেকে আস্তে আস্তে আমাদের কাছে এসে থেমে গেল। আমরা দুজনেই টর্চ লাইট জ্বালিয়ে চারপাশ দেখলাম, কেউ নেই। আমি রাহুলকে বললাম, আর যাই হয়ে যাক না কেন, দুজনে মিলে সামনের দিকে এগোতে থাকবো, আর ভুলেও পিছনের দিকে তাকাবি না।
এই বলেই নদীর পাড় দিয়ে হাঁটতে শুরু করলাম বাড়ির দিকে। আমি বুঝতে পারলাম যে কোনো খারাপ শক্তি আমাদের পিছনে পড়েছে, তাই শরীরটা যেন কেমন ভারী ভারী অনুভব হচ্ছে। রাহুল হয়তো এই অনুভূতি বুঝতে পারছে না, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি, কারণ আমি এর আগে বহুবার এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি। হঠাৎ জলের ওপরে বড় বড় ঢিল পড়ার শব্দ শুনতে পারলাম, কিন্তু জলের ওপরে কোনো কিছুই বুঝতে পারলাম না। মানে তোমরা দেখেছো, জলের ওপরে কোনো ঢিল ছুঁড়লে জলে একটু ঢেউয়ের সৃষ্টি হয়। এখানে সেরকম কোনো কিছুই হচ্ছে না, শুধু শব্দ শোনা যাচ্ছে। আমি রাহুলকে দেখে বুঝতে পারলাম ও ভীষণ ভয় পেয়েছে, তাই ওর হাতটা ধরে আমি আরো দ্রুত সামনের দিকে এগোতে লাগলাম। যতই গ্রামের দিকে এগোচ্ছি ততই যেন চারপাশ ক্ষিপ্ত রূপ ধারণ করছে। এতক্ষণে জলের ওপরে ঢিল ছোড়ার আওয়াজটা বন্ধ হতে না হতেই নদীর পাড়ে থাকা বড় বড় গাছপালা আমাদের সাথে সাথে কেঁপে উঠছে। আমি আর রাহুল দুজনেই গাছের দিকে তাকালাম আর দেখলাম একটি কালো ছায়া একটা গাছ থেকে আরেকটা গাছে লাফিয়ে আমাদের সাথে সাথেই এগোচ্ছে। এ লাফ সাধারণ বাদর বা কোনো বন্য প্রাণী দ্বারা সম্ভব নয়। আমি দেখলাম আমরা প্রায় গ্রামের কাছাকাছি পৌঁছে গিয়েছি, তাই কোনো সময় নষ্ট না করে নদীর থেকে উঠে গ্রামের রাস্তার দিকে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে পিছনের দিকে তাকালাম, দেখলাম সে এখন কোনো গাছে লাফাচ্ছে না, বরং আমাদের পিছনে অলৌকিকভাবে ভাসতে ভাসতে ছুটে আসছে। এতক্ষণে আমরা গ্রামের শেষে মন্দিরের কাছে আসতেই বুঝতে পারলাম চারপাশ সেই আগের মতো নিস্তব্ধ রূপ ধারণ করেছে। মন্দির থেকে গ্রামে যেতে 1 মিনিটেরও কম সময় লাগে, তাই এতক্ষণ দৌড়ে ক্লান্ত হয়ে যাওয়ায় মন্দিরে কিছুক্ষণ বসলাম। চারপাশে তাকিয়ে দুজন দুজনের দিকে দেখে বললাম, এ যাত্রায় প্রাণে বাঁচা গেল। বলতেই আমি লক্ষ্য করলাম ওর হাতে এখনো মাছের ব্যাগটা আছে। আমি বললাম, কিরে, মাছের ব্যাগটা এখনো ধরে আছিস? ও একটু চমকে হাতের দিকে লক্ষ্য করে এবং বলে, এত ভয়ের ভিতরে আমি তো বুঝতেই পারিনি ব্যাগটা আমার হাতেই রয়েছে। ব্যাগটা খুলে অবাক দৃষ্টিতে ব্যাগের ভিতরেই তাকিয়ে রইল। আমি বললাম, কি হয়েছে রে, দেখি। আমি দেখে অবাক হলাম যে নতুন ব্যাগের কিভাবে এক সাইড থেকে ছেঁড়া এবং ভেতরে শুধুমাত্র 2টি মাছ, তারও আবার একটার মাথা কে যেন কামড়ে ছিঁড়ে খেয়েছে। যেমনটা শিয়াল যখন কোনো ছাগল বা মানুষকে কামড়ে মাংস ছিঁড়ে ফেলে, ঠিক সেরকম। ব্যাগ আর মাছ সেখানেই ফেলে দিয়ে আমরা দুজন বাড়িতে চলে এলাম। তার পরের দিন সকালে উঠে মন্দিরে গিয়ে দেখি ব্যাগের ভিতরে 2টো মাছ আর নেই। থেকে আমি আন্দাজ করলাম হয়তো আমরা এই ব্যাগটা নিয়ে আসায় ও আমাদের পিছনে ধাওয়া করেছিল, আর রাহুলের হাতে ব্যাগ থাকায় ওকে জল থেকে উঠতে বাধা দিয়েছিল। আর রাহুলও বলল যে মাছ পাওয়ার পর থেকেই ওর পিছনে দাঁড়িয়ে থাকার অনুভূতি হয়েছিল। আমি বললাম, হয়তো ও তোর পিছনে দাঁড়িয়ে ব্যাগ থেকে মাছ খাচ্ছিল।